আইনি প্রক্রিয়া ছাড়াই পুশিনে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ। ভারতকে বাংলাদেশের সঙ্গে আলোচনার তাগিদ, সীমান্তে কঠোর বিজিবি। মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি সহ নিহত 2। সড়ক পরিবহন আইনের আওতায় ঘটনার তদন্ত চলছে। এবং মালদ্বীপের নীল জলে প্রবাসী বাংলাদেশের সাফল্য। 8 বছরের সাধারণ কর্মী থেকে পর্যটন ড্রাইভিং এর কোর্স ডিরেক্টর। নিষ্ঠা ও পরিশ্রমী মূল মন্ত্র। স্বাগত প্রবাসী সংবাদে, আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন শিরোনামগুলো, এবার বিস্তারিত। আইনি প্রক্রিয়া ছাড়াই বাংলাদেশে ভারতের পুশিনের ঘটনায় উদ্বেগ জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। সংকট নিরসনে ঢাকার সঙ্গে দিল্লিকে আলোচনায় বসার তাগিদ দিয়েছে মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক সংস্থাটি। বুধবার তাদের এক প্রতিবেদনে এসব বিষয় উঠে এসেছে। পুশিনের ঘটনায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও তুলেছে HRW। এপারে বিজেপি ওপারে বিএসএফ, এমন অবস্থায় সীমান্তের শূন্য রেখায় খোলা আকাশের নিচে কিছু মানুষকে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সীমান্তে পুশিন ইস্যুতে ঢাকা দিল্লি সম্পর্কে চলছে চাপা উত্তেজনা। পুশিন নিয়ে বরাবরই উদ্বেগ জানিয়ে আসছে বাংলাদেশ। ঢাকার কঠোর অবস্থান, যাচাই বাছাই ছাড়া কাউকে বাংলাদেশি হিসেবে গ্রহণ করা হবে না। আর দিল্লির যুক্তি, অবৈধ অভিবাসন রোধ এবং সীমান্ত ব্যবস্থাপনা নিশ্চিতে কড়াকড়ি জরুরি। ফলে নাগরিক পরিচয় যাচাই এবং প্রত্যাবাসন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করার বিষয়টিও জোর আলোচনায় আসে বিজেপি বিএসএফ এর দিল্লি সম্মেলনে। এমন সময় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলছে, মাত্র 1 মাসে জোর করে 5,000 মানুষকে ফেরত পাঠিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। সংস্থাটির অভিযোগ, ভোটার তালিকা থেকে বাদ দেয়া ও আইনি সুযোগ ছাড়াই এ বহিষ্কার প্রক্রিয়া চালানো হয়েছে, যা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। সীমান্তের জিরো লাইনে মানবিক সংকট নিয়েও উদ্বেগ জানায় সংস্থাটি। এই পরিস্থিতিতে ঢাকা দিল্লিকে এই ধরনের কার্যক্রম বন্ধের আহ্বান জানায় হিউম্যান রাইটস ওয়াচ। আসমা তুলি, নিউজ 24। পুশিন ঘিরে বিভিন্ন সীমান্তে উত্তেজনা থাকলেও বিজিবি আর স্থানীয়দের সতর্ক অবস্থানে নতুন করে কোনো পুশিনের ঘটনা ঘটেনি। এর আগে সোমবার রাতে 3 জেলায় 11 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি ও সীমান্তবাসীর কঠোর অবস্থানে সেই চেষ্টা ব্যর্থ হয়। পুশিনে সহায়তা করার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে 7 বাংলাদেশিকে আটক করে পুলিশ। এরপর থেকে সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করা হয়। জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে মঙ্গলবার পুশিনের শিকার হয়ে শূন্য রেখায় অবস্থান করা একজনকে আর দেখা যায়নি। এদিকে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে রবিবারের পুশিন চেষ্টার পর থেকে সীমান্তে সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি। মালয়েশিয়ায় লরি ও পিকআপ ভ্যানের সংঘর্ষে বাংলাদেশি সহ 2 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার মালয়েশিয়ার কুলাই এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত বাংলাদেশির বয়স 56 বছর। কুলাই পুলিশ জানায়, নিহত 2 ব্যক্তি তখন রাস্তার পাশে লেনে লরি থামিয়ে কাজ করছিলেন। সে সময় পেছন দিক থেকে একটি লরি এসে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঘটনাটি মালয়েশিয়া সড়ক পরিবহন আইনের আওতায় তদন্ত করা হচ্ছে। মালদ্বীপের নীল জলে বাংলাদেশি প্রবাসী মোশাররফ হোসেন সাগরের অনন্য সাফল্য। 8 বছর আগে সাধারণ কর্মী হিসেবে যাত্রা শুরু করলেও আজ তিনি সাফারি বোটের কোর্স ডিরেক্টর। দেশি বিদেশি পর্যটকদের নিয়ে পরিচালনা করছেন ডাইভিং কার্যক্রম। জানান, কঠোর পরিশ্রম, নিষ্ঠা আর দক্ষতাই তার এই অর্জনের মূল চাবিকাঠি। মালদ্বীপ থেকে ইমরান তালুকদারের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। নীল সমুদ্র, প্রবাল দ্বীপ আর ডাইভিং পর্যটনের স্বর্গরাজ্য মালদ্বীপ। বিশ্বের অন্যতম জনপ্রিয় এই পর্যটন গন্তব্যে বর্তমানে 1000-এর বেশি রিক্রিয়েশনাল ডাইভার এবং প্রায় 400 টেকনিক্যাল ডাইভার কাজ করছেন সামুদ্রিক পর্যটন খাতে। পর্যটকদের নিরাপত্তা এবং প্রশিক্ষণ নিশ্চিতে আছেন শত শত প্রশিক্ষক ও বিশেষজ্ঞ। পরিচালিত হচ্ছে 52টি সাফারি বোট এবং বহু ছোট বড় নৌযান। এরই মধ্যে নিজের মেধা, দক্ষতা ও পরিশ্রমে সাফল্যের গল্প লিখেছেন মুন্সিগঞ্জের সন্তান মোশাররফ হোসেন সাগর। 8 বছর আগে সাধারণ কর্মী হিসেবে মালদ্বীপে কর্মজীবন শুরু করেন তিনি। কঠোর পরিশ্রম ও দক্ষতায় ধাপে ধাপে অর্জন করেন ঈর্ষণীয় সাফল্য।
প্রশিক্ষণ ও ডাইভিং কোর্স করে 2024 সালে স্কুবা ডাইভার হিসেবে দায়িত্ব নেন। বর্তমানে একটি সাফারি বোটের কোর্স ডিরেক্টর হিসেবে কাজ করছেন। দেশি বিদেশি পর্যটকদের নিয়ে সমুদ্রের গভীরে পরিচালনা করছেন ডাইভিং কার্যক্রম। বিভিন্ন দেশের অতিথিকে আমার পরিচয় জেনে বা আমি যখন বলি আমার দেশ বাংলাদেশ, তখনই আমি গর্বিত ফিল করি। আর মাঝে মাঝে আমি বাংলাদেশের পতাকা গায়ে দিয়ে ডাইভিং করি, আমার দেশকে প্রমোট করি। ভিনদেশে বাংলাদেশের সম্ভাবনাকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন মোশাররফ হোসেন সাগরের মতো প্রবাসীরা। তাদের এই সাফল্য দেশের জন্য সম্মান ও গৌরবের, নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার গল্প। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সুদূর প্রবাসে যেন এক টুকরো বাংলাদেশ। ফ্রান্সের প্যারিসের প্রাণকেন্দ্র ঐতিহাসিক রিপাবলিক চত্বরে হয়ে গেল বাঙালির প্রাণের উৎসব বৈশাখী মেলা। যান্ত্রিক জীবনের সব ব্যস্ততা ভুলে মেলায় যোগ দেন প্রবাসীরা। ফেরদৌস করিম আখঞ্জির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। লাল সাদা পোশাকের বর্ণিল আভায় প্যারিসে বৈশাখী মেলার আয়োজন। প্রাঙ্গণ রূপ নেয় উৎসবের নগরীতে। দেশীয় সংস্কৃতি আর ঐতিহ্যকে ধারণ করে মেলায় বসে হরেক রকমের স্টল, যেখানে স্থান পেয়েছে ঐতিহ্যবাহী পোশাক, কাচের চুড়ি, বাহারি পিঠাপুলি ও বাঙালির চিরচেনা সব ঐতিহ্যবাহী খাবার। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় পরিবার পরিজনদের নিয়ে মেলায় যোগ দেন প্রবাসীরা। খাবারের পাশাপাশি মেলার মূল আকর্ষণ ছিল জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় প্রবাসী শিল্পী এবং দেশ থেকে আসা তারকাদের দেশাত্মবোধক গান ও নাচের তালে মেতে ওঠেন উপস্থিত দর্শকরা। আয়োজকরা জানান, নতুন প্রজন্মের শিশুদের কাছে দেশের সংস্কৃতি তুলে ধরাই এই আয়োজনের মূল লক্ষ্য। বিদেশের মাটিতে এই মেলা শুধু বিনোদন নয়, এটি প্রবাসী বাঙালিদের পারস্পরিক সম্প্রীতির মহামিলন মেলা। এই উৎসবের মধ্য দিয়ে বিশ্বমঞ্চে আরো উজ্জ্বল হোক বাংলাদেশের সংস্কৃতি, এমনটাই প্রত্যাশা সকলের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাংলাদেশি সহ সব প্রবাসীর জন্য রেসিডেন্স পারমিট বা আকামা বাতিল সংক্রান্ত জরুরি নতুন নির্দেশনা জারি করেছে কাতার সরকার। এখন থেকে কোনো প্রবাসীর রেসিডেন্সি পারমিট বা রেসিডেন্সি কার্ড বাতিল হলে দেশ ত্যাগের জন্য আগের 30 দিনের পরিবর্তে মাত্র 14 দিনের গ্রেস পিরিয়ড পাবে। কাতারে যেসব প্রবাসীর রেসিডেন্সি পারমিট বাতিল করা হবে তাদের বাতিলের তারিখ থেকে পরবর্তী 14 দিনের মধ্যে দেশ ত্যাগ করতে হবে, অন্যথায় তাদের প্রতিদিন নির্দিষ্ট হারে জরিমানার মুখোমুখি হতে হবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নিজস্ব উদ্ভাবিত রেডিও ফার্মাসিউটিক্যালস ওষুধ আলফাজা বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে ইরান। দেশটির পারমাণবিক গবেষণা সংস্থার প্রধানের মতে, আলফা নিঃসরণকারী এই থেরাপি সরাসরি টিউমার কোষের ডিএনএ ধ্বংস করে লক্ষ্যভিত্তিক চিকিৎসা দিতে সক্ষম হতে পারে। রয়েছে কেমোথেরাপির মতো পার্শ্ব প্রতিক্রিয়া কমানোর সম্ভাবনাও। তবে চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের ওষুধের কার্যকারিতা ও নিরাপত্তা নিশ্চিতে আন্তর্জাতিক মানের আরও পরীক্ষা ও যাচাই প্রয়োজন। ভারতের অযোধ্যার রাম মন্দিরে ভক্তদের দেয়া কোটি কোটি টাকার অনুদান আত্মসাতের অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এবং স্থানীয় কয়েকজন বিরোধী নেতা দাবি করেন, রাম মন্দিরের দান বাক্সে জমা হওয়া বিপুল অর্থের হিসাব নিয়ে গুরুতর অসঙ্গতি রয়েছে। ভক্তদের কোটি কোটি টাকার অনুদানের একটি অংশ গায়েব হয়ে গেছে। বিতর্কের জেরে উত্তরপ্রদেশ সরকার একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করেছে। 13 দিনের রেমিটেন্সে প্রবাসী আয়ের শীর্ষে এখন বাংলাদেশ কৃষি ব্যাংক। ফলে দীর্ঘদিনের শীর্ষস্থান হারিয়ে ইসলামী ব্যাংক এখন দ্বিতীয় স্থানে। বাংলাদেশ ব্যাংকের জুন মাসের প্রথম 13 দিনের হিসাব অনুযায়ী কৃষি ব্যাংকের মাধ্যমে 23 কোটি 40 লাখ মার্কিন ডলার সমপরিমাণ প্রবাসী আয় দেশে এসেছে। একই সময় ইসলামী ব্যাংকের মাধ্যমে এসেছে 21 কোটি 30 লাখ ডলার। এদিকে কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব নেওয়ার পর ইসলামী ব্যাংক থেকে আমানত উত্তোলনের চাপ কিছুটা কমেছে, তবে ইতিবাচক রয়েছে সামগ্রিক প্রবাসী আয়ের চিত্র। দলের বিজয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে উচ্ছ্বাসিত আর্জেন্টিনা ফুটবল প্রেমীরা। আলজেরিয়াকে 3-0 গোলে হারিয়ে শক্ত বার্তা দিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। মেসির হ্যাট্রিক আর
দলের জয়ে, তাই আমিরাত জুড়ে ছিল উৎসবের আবহ। এ সময় আকাশি সাদা জার্সি, পতাকা আর স্লোগানে মুখর হয়ে ওঠে প্রবাসীদের আড্ডাস্থল ও রেস্তোরাঁগুলো। প্রতিটি গোলের পর আনন্দ উল্লাসে ফেটে পড়েন সমর্থকরা। সারা রাত জেগে আমি খেলা দেখছি, আশা করি ওইটা বিফলে যাবে না। মেসি একটাই হেডট্রিক দিছে, তারপরে আবার মেসি লাস্ট টাইমে নেমে গেছে। আমার মনে হইতেছে ইনশাআল্লাহ এবারে বিশ্বকাপ আমরাই নিব, মেসি নিবে ইনশাআল্লাহ। মেসি আমাদেরকে মনে হচ্ছে যে আজকেই ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছে এবং আমরা এই পুরোটা খেলা এনজয় করেছি। আমরা আশাবাদী যে বিশ্বকাপ ইনশাআল্লাহ এবার আর্জেন্টিনার ঘরে বিশ্বকাপ যাবে। যারা বাজেটের বিরোধিতা করছে তারা জনগণের বন্ধু হতে পারে না, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার মৌলভীবাজার সফরে এই কথা বলেন তিনি। বলেন, যারা সরকারকে সময় দেয়া যাবে না বলে হুমকি দেয় তারা জনগণের নয়, নিজেদের স্বার্থে কথা বলছে। তারা জনগণের উন্নয়ন পরিকল্পনা ভেস্তে দিতে চায়। তাদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। নতুন সরকার ক্ষমতায় আসার পর প্রথমবার মৌলভীবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান উৎসবমুখর পরিবেশে বরণ করেন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। যোগ দেন মৌলভীবাজার সদর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণের অনুষ্ঠানে। রাজনগরের টেংরা ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের 152 নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী। অনলাইনে 19 জেলায় এই কার্ড দেওয়ার আয়োজনও উদ্বোধন করেন। সরকার প্রধান বলেন, সবার জন্যই কাজ করতে চায় সরকার। বিএনপির প্রতিশ্রুতি, বিএনপির পরিকল্পনা জনগণের পরিকল্পনা। এইটি যারা ভেস্তে দিতে চায় তাদের সম্পর্কে জনগণকে সতর্ক থাকতে হবে। বিএনপির কিছু করা লাগবে না, জনগণ সতর্ক থাকলেই বিএনপির কাজ হয়ে যাবে। এর আগে চায়ের রাজধানী শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া স্কুল মাঠে ফ্যামিলি কার্ড বিতরণের তৃতীয় ধাপের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। মির্জাপুর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের 155 জন নারীর হাতে কার্ড তুলে দেন। প্রধানমন্ত্রী বলেন, জনগণের টাকা জনগণের জন্যই ব্যয় করছে সরকার। জনগণের অর্থ জনগণকে না দিয়ে একটি দল বিদেশে পাচার করে দিয়েছিল। প্রিয় ভাই বোনেরা, যারা বলে প্রত্যেকে আসবে ফ্যামিলি কার্ডের টাকা, প্রত্যেকে আসবে কৃষক কার্ডের টাকা, প্রত্যেকে আসবে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই জনগণের টাকা আর পাচার হতে দেব না আমরা। জনগণের টাকা দিয়ে জনগণের জন্য কাজ করা হবে। বাজেটকে যারা গণবিরোধী বলছে তাদের উদ্দেশ্য ভালো নয় মন্তব্য করেন সরকার প্রধান। যেই বাজেটে 60টি পণ্যের উপর থেকে শুল্ক প্রত্যাহার করে নেওয়া হয়, সেই বাজেটকে একটি দল বলে গণবিরোধী বাজেট। এখন জনগণের জন্য যেই বাজেটের সকল ব্যবস্থা রেখেছি সেই বাজেটকে যারা গণবিরোধী বলে তারা কি কখনো জনগণের বন্ধু হতে পারে? তারা কখনো জনগণের বন্ধু হতে পারে না। অনুষ্ঠানে ক্যান্সার, কিডনি সহ নানা রোগে আক্রান্ত 5 জনকে জনপ্রতি 50,000 টাকা, চা শ্রমিকদের টেকসই আবাসন নির্মাণে 5 জনকে জনপ্রতি 2 লাখ টাকা এবং দুস্থ, অসহায়, প্রতিবন্ধী ও গৃহহীনদের জন্য বিশেষ অনুদান তুলে দেন প্রধানমন্ত্রী। সরকার গঠনের প্রথম 4 মাসে 60,000 নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দিয়েছে বিএনপি সরকার। আগামী 1 বছরে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সারা দেশে 40,20,000 নারীর হাতে এই ফ্যামিলি কার্ড তুলে দিতে ওয়াদা করেছে বিএনপি সরকার। সাইফুল ইসলাম, নিউজ 24, শ্রীমঙ্গল, মৌলভীবাজার। খুলনার সোনাডাঙ্গায় গৃহকর্মীকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে সোনাডাঙ্গা থানার পুলিশ দম্পতি এএসআই সঞ্জয় মিত্র ও তার স্ত্রী এএসআই পপি মিত্রের বিরুদ্ধে। পরে স্থানীয়রা 999-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে এসে নির্যাতিত ওই গৃহকর্মীকে উদ্ধার করে। এভাবেই গৃহকর্মীকে গরম কড়াই দিয়ে মুখমণ্ডলে ছ্যাঁকা দিচ্ছেন বাসার মালিক পুলিশ দম্পতি এসআই সঞ্জয় মিত্র ও তার স্ত্রী এসআই পপি মিত্র। মারধরের পাশাপাশি কান ধরে উদ্বস করানো হয়। সোনাডাঙ্গা আবাসিক এলাকার সোলার পার্কের পাশে একটি ভাড়া বাসায় এমন অমানবিক নির্যাতনের ঘটনা ঘটে। গৃহকর্মীকে নির্যাতনের এই ঘটনা পাশের ভবনের ছাদ থেকে এক সংবাদকর্মীর ক্যামেরায় ধরা পড়ে। পরে 999-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে এসে নির্যাতিত ওই গৃহকর্মীকে উদ্ধার করেন। মেয়েটাকে আসলে তো নির্যাতন করছে, সেটার ভিডিওটা আছে, ভিডিওটা করেছেন এক সাংবাদিক, তো সেটা আছে। তাকে যে কান ধরে উঠবস করাচ্ছে সেটাও
সমস্যাটা পরে কড়াই দিয়ে সেঁকা দিচ্ছে। তো আমরা দেখলাম তার এখানে কালো হয়ে গেছে আর বিভিন্ন জায়গায় ক্ষত। নির্যাতন তো অবশ্যই করা হয়েছে, তার চোখটা ফোলা এবং চোখটা চারিদিকে এতটাই ফোলা যে চোখটা যে গায়ে সেঁকা দিয়েছে, তার এই সব জায়গায় বেশ লালচে দাগ। নির্যাতিত ওই গৃহকর্মী মিলনের বাড়ি নরসিংদী এলাকায়। তার শরীরের বিভিন্ন স্থানে গরম খুন্তি ও আঘাতের চিহ্ন দেখা যায়। তরকারি পুড়ে যাওয়াকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। তবে ভয়ে কিছুই বলতে রাজি হননি ওই গৃহকর্মী। চোখে যে পড়ে গেছি, সাইকেলে উঠছি তো উঠেছিলাম তো তখন পড়ে গেছে। অভিযুক্তদের ঘটনাস্থল থেকে আটক না করায় ক্ষোভের মুখে পড়েন পুলিশ কর্মকর্তারা। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব ইনশাল্লাহ। আগে দেখি ব্যক্তির কি অবস্থা, সে যে অসুস্থ তার চিকিৎসার ব্যবস্থাটা আমরা আগে করব। এদিকে অভিযুক্ত এসআই সঞ্জয় মিত্র এ বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানান। ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন বিভাগীয় পুলিশ কমিশনার। অবশ্যই পানিশমেন্ট হবে, এইসব কাজের মেয়ের বিষয়গুলো আমরা অত্যন্ত সিরিয়াসলি দেখি। থেকে অভিযোগ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ উঠেছে পুলিশ দম্পতিকে বাঁচাতে মরিয়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাই তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাজেট ঘোষণার পর বাজার পরিস্থিতি স্থিতিশীল আছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বুধবার দুপুরে সচিবালয়ে চলমান বাজার পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। বলেন, নিত্যপণ্যের বাজারে সরবরাহ ঠিক থাকায় পরিস্থিতি স্থিতিশীল আছে। সরকারের কাছে সন্তোষজনক চালের মজুদ আছে উল্লেখ করে তিনি জানান, সংবাদ মাধ্যমে চালের ঊর্ধ্বগতি দেখে সরেজমিনে বাজারে গেলে চালের দামের কোনো তারতম্য দেখতে পাননি তিনি। আমরা যেটা পেয়েছি সেটা হলো মূল্য স্থিতিশীল আছে, সরবরাহ পরিস্থিতিও স্থিতিশীল আছে। আর নতুন চাল উঠার কারণে নতুন এবং পুরাতনের মধ্যে একই ক্যাটাগরির, কিন্তু নতুন এবং পুরাতনের মধ্যে একটা পার্থক্য থাকে মূল্যের, এটি স্বাভাবিক। যেখানে আমাদের স্টক এখন 20 লাখ পর্যন্ত স্টক আছে এবং এটা আমরা তাকে সংগ্রহ করতেছে। আমরা জানি ধান চাষ সংগ্রহ করা হচ্ছে, দৈনন্দিনভাবে এটা বাড়তে আছে। মামলা জটিলতার কারণে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিরাপত্তারক্ষী দাপ্তরিক নিয়োগ ঝুলে আছে। এর মধ্যে আরও 33,000 প্রধান শিক্ষকের শূন্য পদ সৃষ্টি হয়েছে। বুধবার সংসদে 300 বিধিতে দেয়া এক বিবৃতিতে এই কথা বলেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। একটি প্রাথমিক স্কুলে আমাদের দপ্তরি কাম নাইট গার্ড সেগুলিও মামলার কারণে ঝুলে আছে। মাননীয় স্পিকার, ইতিমধ্যে আরো 33,000 হেডমাস্টার পজিশন খালি হয়েছে। 2006 সালে মেসি আর জিনেদিন খেলেছেন একই বিশ্বকাপ, আর 2026-এ আর্জেন্টিনার বিপক্ষে দাঁড়িয়ে জিদানের ছেলে লুকা জিদান। গুরুতর চোট কাটিয়ে বিশেষ মাস্ক পরে আলজেরিয়ার গোলবার সামলানো এই তারকাকে ঘিরে এখন বিশ্বকাপে বড় আলোচনা। বিশ্বকাপ যেন ইতিহাসের এক অসাধারণ বৃত্ত করালো। 2006 বিশ্বকাপে তরুণ লিওনেল মেসি খেলেছিলেন ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদানের সাথে, আর 20 বছর পর 2026 বিশ্বকাপে মেসির আর্জেন্টিনার সামনে দাঁড়িয়েছেন সেই জিদানের ছেলে লুকা জিদান। বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে পুরো সময় আলজেরিয়ার গোলপোস্ট সামলানোর দায়িত্বে ছিলেন লুকা জিদান। কিন্তু ম্যাচ শুরুর আগেই তাকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা, কারণ পুরো টুর্নামেন্ট জুড়েই তাকে খেলতে হবে একটি বিশেষ সুরক্ষা মাস্ক পরে। জিনেদিন জিদানের ছেলে লুকা গত এপ্রিলে স্প্যানিশ ক্লাব গ্রানাডার হয়ে খেলতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হন। আলমেরিয়ার বিপক্ষে ম্যাচে সংঘর্ষে তার চোয়াল ও থুতনি ভেঙে যায়। তখন অনেকেই ভেবেছিলেন তার বিশ্বকাপ স্বপ্ন শেষ, কিন্তু হার মানেননি লুকা। দ্রুত অস্ত্রোপচার ও পুনর্বাসনের পর বিশেষ সুরক্ষা মাস্ক পরে ফিরেছেন মাঠে। এখন তিনিই আলজেরিয়ার 1 নম্বর গোলরক্ষক এবং দলের বিশ্বকাপ অভিযানের অন্যতম বড় ভরসা। ফ্রান্স যুব দলে খেললেও সিনিয়র পর্যায়ে কখনো ফ্রান্সের হয়ে না খেলায় জাতীয়তা পরিবর্তনের সুযোগ পান লুকা। সেই সুযোগ কাজে লাগিয়ে আজ আলজেরিয়ার জার্সিতে বিশ্বকাপ খেলছেন জিদান জুনিয়র। খালিদুল ইসলাম তানভীর, নিউজ 24। এই ছিল প্রবাসের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।